কি অবস্থা সবার, কেমন আছেন আপনারা? সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের মৌলের পর্যায়বৃত্ত ধর্ম ও রাসায়নিক বন্ধনের লেকচার 6-এ। তো আজকের লেকচারে আমরা কি নিয়ে আলোচনা করব? আজকের লেকচারে আমাদের বাকি দুইটা পর্যায়বৃত্ত ধর্ম নিয়ে আমরা আলোচনা করব। ঠিক আছে, আমাদের বাকি দুইটা পর্যায়বৃত্ত ধর্ম নিয়ে আলোচনা করব। এখন দেখো, খেয়াল করো ভাইয়ারা, আমাদের বাকি দুইটা পর্যায়বৃত্ত ধর্ম কি ছিল বলো তো? আমাদের বাকি দুইটা পর্যাবৃত্ত ধর্ম ছিল, একটা ছিল আমাদের তড়িৎ ঋণাত্মকতা আর একটা ছিল আমাদের ব্যাসার্ধ। খেয়াল করো, আমরা এর আগে এর আগে আমরা যে তোমার পর্যাবৃত্ত ধর্মগুলো নিয়ে আলোচনা করেছিলাম, সেখানে কি ছিল বলো তো ভাইয়ারা? সেখানে আমাদের কোন কোন পর্যাবৃত্ত ধর্ম নিয়ে আলোচনা করেছি? আমরা আয়নীকরণ শক্তি নিয়ে আলোচনা করেছি, আমরা ইলেকট্রন আসক্তি নিয়ে আলোচনা করেছি। আজকে আমরা আমাদের সেই পর্যাবৃত্ত ধর্মেরই বাকি দুইটা টপিক নিয়ে আলোচনা করব। একটাকে বলি আমরা হচ্ছে আমাদের তড়িৎ ঋণাত্মকতা এবং আরেকটাকে বলি হচ্ছে আমরা আমাদের পারমাণবিক ব্যাসার্ধ। তো ব্যাসার্ধর কনসেপ্টটা অলরেডি তোমাদেরকে জিডিএফ এর মধ্যে পড়াই ফেলছে। জিডিএফ মানে কি? ইফেক্টিভ নিউক্লিয়ার চার্জ। অর্থাৎ ইফেক্টিভ নিউক্লিয়ার চার্জের মধ্যে আমরা কিন্তু, ঠিক আছে, অলরেডি তোমাকে পড়াই দিয়েছি। হ্যাঁ, তো তোমাদের নিশ্চয়ই মনে আছে ইফেক্টিভ নিউক্লিয়ার চার্জ, জেডিএফ, এগুলো কি ছিল না ছিল, শিল্ডিং ইফেক্ট, ওইখানেই ব্যাসার্ধর ম্যাক্সিমাম কনসেপ্ট পড়ানো শেষ। তো আজকে আমরা আমাদের বাকি পর্যাবৃত্ত ধর্ম, মানে দুইটা পর্যাবৃত্ত ধর্ম, তড়িৎ ঋণাত্মকতা আর ব্যাসার্ধ নিয়ে আলোচনা করব। তো সবাই রেডি হয়ে যাও, তাড়াতাড়ি তোমরা সবাই জয়েন করে ফেলো। তোমরা জয়েন করে ফেললেই ভাইয়া ক্লাসটা শুরু করে দিচ্ছি ইনশাল্লাহ। ওকে ওকে। এই স্টুডিওতে ক্লাস নিতে আসলে কোনো না কোনো ঝামেলা হবেই। এই স্টুডিওতে ক্লাস নিতে আসলেই দেরি হবে, বুঝছো? ওকে, চলো তো শুরু করি আমরা আমাদের আজকের ক্লাস। হ্যাঁ, আচ্ছা। তো এখন এখন খেয়াল করো যে আমাদের প্রথম যেটা আমরা, সেটা হচ্ছে তড়িৎ ঋণাত্মকতা। তো আমরা তড়িৎ ঋণাত্মকতা নিয়ে আলোচনা করব। তো তোমাদের নিশ্চয়ই মনে আছে তড়িৎ ঋণাত্মকতা জিনিসটা বাম থেকে ডানে গেলে কি হয় বলো তো, আর উপর থেকে নিচে গেলে কি হয় বলো? তোমরাই বলো। আমাদের এই তড়িৎ ঋণাত্মকতা বাম থেকে ডানে গেলে কি হয়? বাম থেকে ডানে গেলে বাড়ে। উপর থেকে নিচে গেলে কি হয়? উপর থেকে নিচে গেলে কমে। তবে দেখো, তড়িৎ ঋণাত্মকতা বাম থেকে ডানে গেলে বাড়ে, উপর থেকে নিচে গেলে কি? কমে। তড়িৎ ঋণাত্মকতা বাম থেকে ডানে গেলে বাড়ে, উপর থেকে নিচে গেলে কি? কমে। ঠিক আছে, তাহলে বাম থেকে ডানে গেলে বাড়বে, উপর থেকে নিচে গেলে কমবে। কি বলো তো তড়িৎ ঋণাত্মকতা? এটা আমরা জানি। এখন তড়িৎ ঋণাত্মকতা জিনিসটা কি? তড়িৎ ঋণাত্মকতাকে আমরা ইএন দ্বারা প্রকাশ করি। কি দ্বারা প্রকাশ করি? ইএন মানে ইলেকট্রন নেগেটিভিটি। সো দ্যাটস, এটাকে আমরা ইএন দ্বারা প্রকাশ করি। এবং তড়িৎ ঋণাত্মকতা কি সেটা বোঝার আগে একটা জিনিস মনে রাখবা, এই তড়িৎ ঋণাত্মকতার কিন্তু কোনো একক নাই। তড়িৎ ঋণাত্মকতার কি নাই? একক নাই। হ্যাঁ, এটার কিন্তু কোনো একক নাই। দেখো, এর আগে এর আগে আমরা যখন আমাদের পারমাণবিক, আমরা যখন আমাদের ইলেকট্রন আসক্তি পড়েছি, আমরা যখন মানে আমাদের আয়নীকরণ শক্তি পড়েছি, দুইটারই একক কি ছিল? দুইটারই একক ছিল কিলোজুল পার মোল। অর্থাৎ প্রতি মোলে কত কিলোজুল শক্তি শোষিত হচ্ছে বা বর্জিত হচ্ছে, সেটাকে আমরা বলতাম আমাদের আয়নীকরণ শক্তি বা ইলেকট্রন আসক্তি। আজকে আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে তড়িৎ ঋণাত্মকতা। এখন তড়িৎ ঋণাত্মকতা মানে কি? তো তড়িৎ ঋণাত্মকতা কী জিনিস প্রথমেই যেটা জানবো সেটা হচ্ছে এটার একক নাই। আচ্ছা, তাহলে তড়িৎ ঋণাত্মকতা জিনিসটা কি? তড়িৎ ঋণাত্মকতা জিনিসটা হচ্ছে একটা সমযোজী বন্ধনে আবদ্ধ কোনো একটা ইলেকট্রনকে কেউ যদি টানাটানি করে নিয়ে যায়, সেটা কি আমরা বলি আমাদের তড়িৎ ঋণাত্মকতা। কীরকম ব্যাপারটা একটু চিন্তা করো। ধরো ধরো আমার কাছে এখানে কার্বন আছে, আর আবার এইখানে মনে করো তোমার ক্লোরিন আছে।
কার্বনের সাথে ক্লোরিন যুক্ত, ঠিক আছে, কার্বনের সাথে কে যুক্ত, ক্লোরিন যুক্ত। তো দেখো যখন একটা সমযোজী বন্ধন হয়, একটা অধাতুর সাথে একটা অধাতুর কি বন্ধন হয়, সমযোজী বন্ধন হয়। তো দেখো এই কার্বন এখানে কি করে, একটা ইলেকট্রন শেয়ার করে, রাইট, এই কার্বন একটা ইলেকট্রন শেয়ার করে। আর এখানে কে করে, কে কি করে বলো তো ভাইয়ারা, আরেকটা হচ্ছে আমাদের কি বলো তো, এই এই ক্লোরিন এখানে একটা ইলেকট্রন শেয়ার করে। ধরো এটা হচ্ছে ক্লোরিনের ইলেকট্রন আর এটা হচ্ছে কার্বনের ইলেকট্রন, তাহলে দুইজন দুইটা ইলেকট্রন শেয়ার করে, এবং এই দুইটা ইলেকট্রন শেয়ারিংয়ের মাধ্যমে আমাদের কি বন্ধন তৈরি হয়, সমযোজী বন্ধন তৈরি হয়, যেটা তোমরা ছোটোবেলা 9-10-এ থাকতে পড়ে আসছো, তাই না, তাই না? ওকে, তাহলে দেখো তো ভাইয়ারা যে আমরা কি বলছি বলো তো, যে কার্বনের সাথে কি আছে, ক্লোরিন আছে। তো কার্বন এবং ক্লোরিনের মধ্যে একটা সমযোজী বন্ধন আছে। এই সমযোজী বন্ধনে কি হয়, দুইটা ইলেকট্রনের শেয়ার হয়, একটা কার্বনের ইলেকট্রন, একটা হচ্ছে আমার ক্লোরিনের ইলেকট্রন। এখন এই যে দুইটা ইলেকট্রন শেয়ারিংয়ের মাধ্যমে তোমার যে একটা বন্ধন তৈরি হচ্ছে, দুইটা ইলেকট্রন শেয়ারিংয়ের মাধ্যমে তোমার কি তৈরি হচ্ছে, এখানে একটা বন্ধন তৈরি হচ্ছে। এই যে দুইটা ইলেকট্রন, এই দুইটা ইলেকট্রন, এই দুজনের মধ্যে কোনো একজন একটু বেশি টানাটানি করে, এই দুইটা ইলেকট্রনের প্রতি এই দুইজনের মধ্যে কোনো একজন একটু বেশি লোভ থাকে, একটু আকাঙ্ক্ষা থাকে, লোভ থাকে, কার কার, এই দুজনের মধ্যে একজনের। তো এই যে ইলেকট্রন, এই ইলেকট্রনের প্রতি, সমযোজী বন্ধনের ইলেকট্রনের প্রতি কোনো একটা পরমাণুর যে আকর্ষণ, কোনো একটা পরমাণুর যে আকর্ষণ বা কোনো একটা পরমাণুর যে অ্যাট্রাকশন, এটাকেই বলা হয় তড়িৎ ঋণাত্মকতা। এটাকে কি বলা হয়, তড়িৎ ঋণাত্মকতা। যেমন এখানে কি করে, এখানে হচ্ছে আমাদের এই যে ক্লোরিন, এই ক্লোরিনটা ইলেকট্রনটা আইনে নিয়ে যায়, এই ক্লোরিন কি করে, এই ক্লোরিন এই দুইটা ইলেকট্রনকে টেনে তার নিজের কাছে নিয়ে যায়। তো এটাকেই আমরা বলি হচ্ছে আমাদের কি বলতো, তড়িৎ ঋণাত্মকতা। তো তড়িৎ ঋণাত্মকতার ডেফিনিশনটা কি দেখো, সমযোজী যৌগে দুটি অধাতুর মধ্যে শেয়ারকৃত ইলেকট্রন যুগলকে, যুগল মানে হচ্ছে এই একটা এক একটা, যুগল মানে হচ্ছে কাপল, কাপল মানে হচ্ছে দুইজন, এই দেখো এই দুইজন, ওকে, ইলেকট্রন যুগলকে প্রত্যেক মৌল বা পরমাণু নিজের দিকে টেনে নেওয়ার যে আপেক্ষিক ক্ষমতা, তাকেই তড়িৎ ঋণাত্মকতা বলে। দেখো তড়িৎ ঋণাত্মকতার ইলেকট্রন আসক্তির মধ্যে তোমরা অনেকেই কিন্তু গ্যাঞ্জাম বাধায় ফেলো, বা তোমরা অনেকেই কিন্তু এখানে একটা মিসকনসেপশন কাজে লাগাও। তো মানে মিসকনসেপ্ট মানে মানে তোমরা এটাকে গুলিয়ে ফেলো, গুলিয়ে ফেলো। সেটা কি, ইলেকট্রন আসক্তি কি, ইলেকট্রন আসক্তি হচ্ছে অসীম থেকে একটা ইলেকট্রন, ইনফিনিটি থেকে একটা ইলেকট্রন কোনো একটা পরমাণুর মধ্যে যদি প্রবেশ করে, তাহলে যেই শক্তিটা বর্জিত হয় বা নির্গত হয় সেটাকে বলো ইলেকট্রন আসক্তি। মানে কোনো একটা পরমাণু গ্যাসীয় অবস্থায় তার মধ্যে ইলেকট্রন প্রবেশ করলে সেটাকে বলো ইলেকট্রন আসক্তি। আর তড়িৎ ঋণাত্মকতা কি, তড়িৎ ঋণাত্মকতা হচ্ছে সমযোজী একটা বন্ধনের, মানে সমযোজী বন্ধন একটা যৌগের মধ্যে, একটা সমযোজী যৌগের মধ্যে বন্ধনের ইলেকট্রনকে কোনো একটা পরমাণুর নিজের দিকে টাইনে নিয়ে যাওয়ার প্রবণতা, নিজের দিকে টেনে নিয়ে যাওয়ার প্রবণতাটাকেই বলা হয় তড়িৎ ঋণাত্মকতা, তড়িৎ ঋণাত্মকতা। তো পাউলিং স্কেলে, এটাকে বলো আমরা পাউলিং, মানে পলির স্কেল বা পলিও বলে, তোমরা গুণগত রসায়নে পড়ছো না পলির বর্জন নীতি, তাই না, এরকমই পাউলিং স্কেলে আমাদের কয়েকটা পরমাণুর তোমার তড়িৎ ঋণাত্মকতার মান তোমাকে মনে রাখতে হবে। পাউলিং স্কেলে কয়েকটা পরমাণুর তড়িৎ ঋণাত্মকতার মান তোমাকে মনে রাখতে হবে। এখন সেটা কি, সেটা হচ্ছে সবচেয়ে বেশি তড়িৎ ঋণাত্মক মৌল হচ্ছে ফন। সবচেয়ে বেশি তড়িৎ ঋণাত্মক মৌলকে বলো তো ফন। ফন মানে কি, ফ্লোরিন অক্সিজেন নাইট্রোজেন। ফন মানে কি বলো তো, ফ্লোরিন অক্সিজেন নাইট্রোজেন, ফ্লোরিন অক্সিজেন নাইট্রোজেন, ফন। ফন সবচেয়ে বেশি তড়িৎ ঋণাত্মক মৌল হচ্ছে ফন, FON। FON মানে কি, ফ্লোরিন অক্সিজেন নাইট্রোজেন। তারপরে কি, তারপরে হচ্ছে আমাদের ক্লোরিন, তারপর হচ্ছে আমাদের কার্বন, তারপর হচ্ছে আমাদের হাইড্রোজেন। ওকে, এই কয়েকটা জিনিস তোমাদের মনে রাখতে হবে, এই কয়েকটা জিনিস তোমাদের মনে রাখতে হবে। আরেকটা মনে রাখতে হবে লিথিয়াম, লিথিয়াম। ওকে, এখন কার তড়িৎ ঋণাত্মকতার মান কত? তো মনে রাখবা তড়িৎ ঋণাত্মকতার সর্বোচ্চ মান, তড়িৎ ঋণাত্মকতার সর্বোচ্চ মান হচ্ছে 4। এটা কোন স্কেলে, এটা যিনি কে বানাইছে, এটা পাউলিং বানাইছে। কে বানাইছে? পাউলিং। পাউলিং স্কেলে, পাউলিং তার বিজ্ঞানীর নাম, তিনি একটা ফরম্যাট দিছে যে এই যে টানাটানি করার যে ক্ষমতা, এই ক্ষমতার মান কার কত, তো তার কনসেপ্ট অনুযায়ী এই ক্ষমতার মানটা কার কত, হ্যাঁ, তো সেইটা আমরা তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য থেকে, মানে আমরা তড়িৎ ঋণাত্মকতা দিয়ে বুঝতে পারি। ঠিক আছে, এটা কে দিছে, এই মানটা কে দিছে, এই মানটা পাউলিং দিছে। তো আমার এই ফ্লোরিনের জন্য তড়িৎ ঋণাত্মকতার মান কত, 4.0। ওকে, সর্বোচ্চ মান হচ্ছে 4। অক্সিজেনের জন্য কত,
অক্সিজেনের জন্য হচ্ছে আমাদের 3.5। কত বলো তো? 3.5। আচ্ছা ভাই নাইট্রোজেনের জন্য কত? তোমরা মনে রাখবা 3। নাইট্রোজেনের জন্য কত বলো তো? 3.0। নাইট্রোজেনের জন্য হচ্ছে আমার 3, ঠিক আছে? তাহলে নাইট্রোজেনের জন্য কত? নাইট্রোজেনের জন্য হচ্ছে আমার 3 3 3। এই যে ক্লোরিন, ক্লোরিনের জন্য কত ভাইয়া বলো তো? ক্লোরিনের জন্য কত? ক্লোরিনের জন্য হচ্ছে আমার 3। ওকে। কার্বনের জন্য কত? ভাই কার্বনের জন্য হচ্ছে 2.5। কার্বনের জন্য কত বলো তো? কার্বনের জন্য হচ্ছে 2.5। ওকে। হাইড্রোজেনের জন্য কত বলো তো ভাইয়ারা? হাইড্রোজেনের জন্য হচ্ছে 2.1। 2.1। আর লিথিয়ামের জন্য কত? লিথিয়ামের জন্য হচ্ছে 1। লিথিয়ামের জন্য কত? লিথিয়ামের জন্য মানটা হচ্ছে 1.0। তো এই হচ্ছে এই জিনিসগুলো তোমাদের একটু মনে রাখতে হবে। কার তড়িৎ ঋণাত্মকতার মান কত? দেখো তড়িৎ ঋণাত্মকতার মান জিনিসটা তোমার সবচেয়ে বেশি কাজে লাগবে কোথায় জানো? তড়িৎ ঋণাত্মকতার মান সবচেয়ে বেশি কাজে লাগবে তোমরা যখন বন্ধন পড়বা, তোমরা যখন সমযোজী বন্ধন পড়বা। দেখো এই অধ্যায়টার নাম কি? এই অধ্যায়টার নাম হচ্ছে মৌলের পর্যায়বৃত্ত ধর্ম ও রাসায়নিক বন্ধন। তা আমরা এখনও পর্যায়বৃত্ত ধর্মের মধ্যে আছি। তারপর আমরা যখন রাসায়নিক বন্ধনে ঢুকবো তখন তুমি দেখবা আমাদের এই তড়িৎ ঋণাত্মকতা এটা আমাদের কত বেশি কাজে লাগে। ওকে। তো দেখো ফ্লোরিনের তড়িৎ ঋণাত্মকতা 4। যদি বলে তড়িৎ ঋণাত্মকতা সর্বোচ্চ মান কত? সর্বোচ্চ মান হচ্ছে 4। ওকে। আচ্ছা 4। তারপরে অক্সিজেনের কত? 3.5। নাইট্রোজেনের কত? 3.0। ক্লোরিনের কত? 3.0। কার্বনের কত? 2.5। হাইড্রোজেনের 2.1। আর লিথিয়ামের কত? লিথিয়ামের হচ্ছে 1.0। তো তোমার কষ্ট করে এই কয়েকটা তড়িৎ ঋণাত্মকতার মান একটু কষ্ট করে মনে রাখতে হবে। এই কয়েকটা তড়িৎ ঋণাত্মকতার মান তোমাকে কষ্ট করে একটু মনে রাখতে হবে। ঠিক আছে? ওকে ফাইন। এখন দেখো, এখন এইখান থেকে তোমাকে ছোট্ট আরেকটা কাজ করতে হবে। ছোট্ট কাজটা কি? ছোট্ট কাজটা হচ্ছে তোমাকে মনে রাখতে হবে এই কার্বনের পাশাপাশি সালফার এবং আয়োডিন। কার বলো তো? কার বলো তো? সালফার এবং আয়োডিন এই দুজনের তড়িৎ ঋণাত্মকতার মানও 2.5। কী মনে রাখতে হবে? কার্বনের পাশাপাশি সালফার এবং আয়োডিনের তড়িৎ ঋণাত্মকতাও 2.5। আর হাইড্রোজেনের পাশাপাশি মনে রাখতে হবে ফসফরাস। ফসফরাস কী মনে রাখতে হবে? ফসফরাস। হাইড্রোজেনের তড়িৎ ঋণাত্মকতা 2.1, ফসফরাসের তড়িৎ ঋণাত্মকতাও 2.1। ওকে। তাহলে দেখো কার্বনের তড়িৎ ঋণাত্মকতা কত? কার্বনের তড়িৎ ঋণাত্মকতা হচ্ছে 2.5। ঠিক সিমিলারলি সালফারেরও 2.5, আয়োডিনেরও 2.5। হাইড্রোজেনের তড়িৎ ঋণাত্মকতা কত? 2.1। ঠিক সিমিলারলি ফসফরাসের হচ্ছে 1। লিথিয়ামের কত? 1.0। আরেকটা চাইলে মনে রাখতে পারো সোডিয়াম। সোডিয়ামেরটা কত? সোডিয়ামেরটা হচ্ছে 0.9। সোডিয়ামের কত বলো তো? সোডিয়ামের হচ্ছে 0.9। 0.9। ওকে। এই এই কয়টা গেল? 1 2 3 4 5 6 7 8টা। এই 8টাই তোমাকে কষ্ট করে মনে রাখতে হবে। তুমি যদি একেবারে কিছু মনে রাখতে নাও পারো তাইলেও তোমাকে খালি এইটা মনে রাখ, সিকোয়েন্সটা মনে রাখতে হবে। মানগুলো মনে রাখার দরকার নাই। যে আসলে সবচেয়ে বেশি তড়িৎ ঋণাত্মক মৌলকে, সবচেয়ে বেশি তড়িৎ ঋণাত্মক মৌল হচ্ছে আমাদের ফ্লোরিন, অক্সিজেন, নাইট্রোজেন। তারপরে ক্লোরিন, কার্বন, হাইড্রোজেন, লিথিয়াম, সোডিয়াম। ক্লোরিন, কার্বন, হাইড্রোজেন, লিথিয়াম, সোডিয়াম। খালি একটা জিনিস মনে রাখবা, কার্বনের সাথে কে আছে? কার্বনের সাথে সালফার আর আয়োডিন আছে। আর হাইড্রোজেনের সাথে কে আছে? হাইড্রোজেনের সাথে আমাদের ফসফরাস আছে। কে আছে? ফসফরাস। মানে হাইড্রোজেনেরও 2.1, ফসফরাসেরও 2.1, কার্বনের 2.5, সালফার এবং আয়োডিনেরও 2.5। তো এই কনসেপ্টটা যদি তোমার জানা থাকে, এই যে তড়িৎ ঋণাত্মকতার মানের যেই কনসেপ্টটা তোমাকে মাত্র দিলাম, এটা অনেক বেশি অনেক বেশি ইম্পর্ট্যান্ট, অনেক বেশি ইম্পর্ট্যান্ট। বুঝলা? এই জিনিসটা তোমার অনেক 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 বেশি ইম্পর্ট্যান্ট। এখন এটা দিয়ে কি করতে পারি? এটা দিয়েই আমরা আসলে সব করব। এটা দিয়ে সব আমরা এখন এমসিকিউ যা আছে সব এই কনসেপ্ট থেকে ফিল আপ মানে বের করব। এবং এইটার সবচেয়ে বেশি অ্যাপ্লিকেশন কোথায়? এটার সবচেয়ে বেশি অ্যাপ্লিকেশন হচ্ছে ভাইয়া তোমাদের তোমাদের রাসায়নিক বন্ধনে। কোথায় বলো তো? রাসায়নিক বন্ধন। আমরা যখন রাসায়নিক বন্ধন পড়ব তখন তুমি দেখবা তড়িৎ ঋণাত্মকতা কত কাজে লাগে। ওকে ফাইন। চলো তো আমরা একটু দেখবো আমাদের এই যে যতগুলো ইম্পর্টেন্ট যৌগ, যে সকল যৌগগুলোর তড়িৎ ঋণাত্মকতা আমাদের মনে রাখতে হয়, যে সকল যৌগগুলোর তড়িৎ ঋণাত্মকতাগুলো আমাদের লাগে পরীক্ষার বিভিন্ন কোশ্চেন সলভ করার জন্য, তার সব কিছু এখানে সবগুলো যৌগ মানে মৌল আমি এখানে দিয়ে দিছি। এদের প্রত্যেকের তড়িৎ ঋণাত্মকতা আমি কীভাবে বের করব। তো কীভাবে বের করব তার আগে তুমি একটা জিনিস চিন্তা করো, আমরা যাদেরটা জানি তাদেরটা বসাই ফেলবো। আমি কার কার তড়িৎ ঋণাত্মকতার মান জানি সেটা আমি এখন বসাই ফেলবো। দেখো আমি হাইড্রোজেনের তড়িৎ ঋণাত্মকতার মান জানি। হাইড্রোজেনের তড়িৎ ঋণাত্মকতার মান 2.1, এটা আমি জানি।
এবং যখনই আমি বলছি হাইড্রোজেনের 2.1 এরকম কিন্তু আরেকজনেরও আছে 2.1, সেটা কিন্তু আমি জানি। সেটা কি বলতো? সেটা হচ্ছে আমাদের ফসফরাস। ফসফরাসেরও কত? 2.1, তাই না? তাই না ভাইয়া? ফসফরাসের 2.1। আচ্ছা, আর কার কার জানি? লিথিয়াম। লিথিয়ামেরটা জানি কত? 1.0। সোডিয়ামটা জানি কত? 0.9। দেখো এগুলো কিন্তু তুমি জানো, যেগুলো ভাই অলরেডি পড়ায় আসছি। এরপরে তুমি কার্বনেটটা জানো, কার্বনের কত? 2.5। এখন বলো, যখনই কার্বনেটটা 2.5 লিখতেছি, সাথে সাথে আমি কি করতে পারি? আমার মাথার মধ্যে চট করে চলে আসতে হবে যে ভাই ফসফরাসেরটাও 2.5, আবার আয়োডিনেরটাও 2.5। ফসফরাসেরটাও 2.5, আবার আয়োডিনেরটাও কত? 2.5। ঠিক আছে? আচ্ছা, এরপরে দেখো তুমি আর কার জানো? তুমি নাইট্রোজেনের জানো 3.0, তুমি অক্সিজেনেরটা জানো, অক্সিজেনের কত? 3.5, তুমি ফ্লোরিনেরটা জানো 4.0, তুমি নিয়নেরটা কত বলো তো? 0। আর্গনেরটা কত? 0, কারণ এরা কি যৌগই গঠন করে না, এরা যৌগই গঠন করে না। তারপরে তুমি ক্লোরিনেরটাও জানো, ক্লোরিনেরটা কত বলো তো? 3.0। ওকে, ক্লোরিনেরও 3.0, নাইট্রোজেনেরও 3, ক্লোরিনেরও 3। আচ্ছা, এখন দেখো নিয়ন, নিয়ন এবং আর্গন কি? নিষ্ক্রিয় গ্যাস। নিষ্ক্রিয় গ্যাসের জন্য মান কত হয়? 0। নিষ্ক্রিয় গ্যাসের নাম কত হয়? 0, তাই না? আচ্ছা, এবার তোমরা একটু চিন্তা করো, তোমরা একটু চিন্তা করো, বলো একই গ্রুপে উপর থেকে নিচে গেলে বাড়ে না কমে? প্রথম এটার দিকে চিন্তা করো। একই গ্রুপে উপর থেকে নিচের দিকে গেলে আমার তড়িৎ ঋণাত্মকতার মান বাড়ে নাকি কমে? একই গ্রুপে তুমি যখন উপর থেকে নিচে যাবা, তড়িৎ ঋণাত্মকতার মান বাড়বে নাকি কমবে? একটু 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 তোমরা উত্তর দাও ভাইয়াকে। একই গ্রুপে উপর থেকে নিচে গেলে, দেখো একটা জিনিস আমি কিন্তু কিচ্ছু করি নাই। আমি কি করছি? যাদের যাদের মান জানি সেটা সেটা আমি বসাইলাম। কার কার মান জানি? হাইড্রোজেনেরটা জানি 2.1, মাত্র দেখায় আসছি। লিথিয়ামের 1, সোডিয়ামের 1। যেহেতু হাইড্রোজেনের 2.1, তা আমি সাথে সাথে হাইড্রোজেনের সাথে জানি কি আছে? ফসফরাস। ফসফরাসেরও 2.1। এরপরে কার্বনেরটা 2.5 বসাইলাম। বসানোর পর কার্বনের সাথে সাথে আর কার কার জন্য আছে 2.5? আয়োডিনের 2.5 এবং সালফারের 2.5। এরপরে নাইট্রোজেনের 3.0, অক্সিজেনের 3.5, ফ্লোরিনের 4.0, এটা আমরা জানি, অলরেডি দেখে আসছি, এবং ক্লোরিনের 3.0। এখন তুমি দেখো একই গ্রুপ উপর থেকে নিচে গেলে বাড়ে না কমে? কমে। একই গ্রুপ উপর থেকে নিচে গেলে কমে, তাই না? কমে। আচ্ছা, তাহলে ফ্লোরিনের থেকে ক্লোরিনের মান কি হবে? কম হবে। হ্যাঁ দেখো, আসলেই কম। 4.0, এটা কত? 3.0। 3.0। আচ্ছা, এবার দেখো ক্লোরিনের থেকে ব্রোমিনের কি হবে? কম হবে। কম হবে। ব্রোমিনের থেকে আয়োডিনের কি হবে? আরও কম হবে, তাই না? একই গ্রুপ উপর থেকে নিচে গেলে কি কমে? তাহলে ফ্লোরিনের থেকে ক্লোরিনেরটা কি? আরও কম। ক্লোরিনের থেকে ব্রোমিনেরটা কি? আরও কম। ব্রোমিনের থেকে আয়োডিন কি? আরও কম। এখন তাহলে দেখো, তুমি আয়োডিনেরটা জানো, তাহলে ব্রোমিনেরটা কি? আয়োডিনের থেকে বেশি। আবার দেখো ব্রোমিনেরটা কি? ক্লোরিনের থেকে কম। তার মানে কি 3 এবং 2.5 এর মাঝামাঝি কিছু একটা হবে। 3 এবং 2.5 এর মাঝামাঝি কিছু একটা হবে। তো এই জন্যই ব্রোমিনের তড়িৎ ঋণাত্মকতার মানটা দেখবা 2.75 বা 2.79, মানে 2.8 হয়। কত হয়? 2.8। তাহলে ব্রোমিনের তড়িৎ ঋণাত্মকতার মান কত? 2.8। জাস্ট এইভাবেই চিন্তা করো, মানে মুখস্থ করার দরকার নাই। জাস্ট যেই কয়েকটা দিস ওই কয়েকটা মুখস্থ করো, বাকিগুলো মুখস্থ করার আসলে খুব একটা বেশি প্রয়োজন নাই। এবার দেখো, এবার এবার আমরা যেটা করব, এখন আমরা আমাদের আমাদের বাকিগুলো আমরা বের করে ফেলবো। বাকিগুলো বের করে ফেলবো। তো প্রথমটাকে বলা হয় +0.5 থিওরি। +0.5 থিওরি। তো এই যে লিথিয়াম, এই যে প্রথম 1 নম্বর আমাদের 2 নম্বর পর্যায়টা আছে, এই 2 নম্বর পর্যায়ে যেগুলা বাদ আছে প্রত্যেকটার সাথে খালি 0.5 করে অ্যাড করবা। লিথিয়ামের 1.0, তাহলে বেরিলিয়ামের হবে 1.5, বোরনের হবে 2.0, মানে 1.5 এর সাথে আবার 0.5 যোগ করবা, আসবে হচ্ছে 2.0। আর এই যে নিচের যে তারপরের যে পর্যায়টা আছে, এই পর্যায়টাকে বলা হয় +3, মানে +0.3 থিওরি। +0.3 থিওরি মানে হচ্ছে এইখানে আমরা প্রতিটা যেগুলো বাকি আছে, যেগুলো আমরা জানি না, প্রত্যেকটাতে 0.3 করে আগেরটার সাথে যোগ করে দিব। যেমন এটা কত? 0.9। তাহলে তারপরেরটা কত হবে জানো? ম্যাগনেসিয়ামেরটা কত হবে? ম্যাগনেসিয়ামটা হবে 1.2। কত হবে? 1.2, অর্থাৎ এখানে 0.3 যোগ করে দিবা। আচ্ছা, অ্যালুমিনিয়ামেরটা জানি না, অ্যালুমিনিয়ামেরটা কত হবে? এর সাথে 1.2 যোগ, তাহলে 1.5। আচ্ছা, এবার দেখো 1.5। সিলিকনেরটাও আমি জানি না, সিলিকনেরটা তাহলে কত হবে? 1.8। 1.8। তাহলে ফার্স্টে যেগুলো জানি সেগুলো বসাইলাম। বসানোর পরে এরপরে যেগুলো যেগুলো জানি না ওগুলোর সাথে জাস্ট খালি 0.5 অ্যাড করে দিব। দিস ইজ দ্য টেকনিক, দিস ইজ দ্য থিং। এবং তোমার এই পরমাণুগুলোর বাদে বাকি কারোরই আসলে তোমার এই তড়িৎ ঋণাত্মকতা জানার প্রয়োজন নাই।
তোমার বেসিক্যালি সত্যি কথা বলতে এগুলোরও প্রয়োজন নাই। তুমি যদি জাস্ট খালি এই কয়েকটা পরমাণুর তড়িৎ-ঋণাত্মকতা জানো, এই কয়েকটা পরমাণুর তড়িৎ-ঋণাত্মকতা জানলে তোমার কাজ শেষ হয়ে যায়। মানে তোমার একাডেমিক অ্যাডমিশন কোনো জায়গায় আর লাগবে না, জাস্ট তুমি যদি এই কয়েকটা জানো। ওকে, আর যদি একেবারেই তুমি প্রপার ইউজ করতে চাও, একদম প্রপারলি সব কিছু জানতে চাও, তাহলে জাস্ট এতটুকু ইজ মোর দেন ইনাফ। তাহলে আমরা একটা জিনিস কি খেয়াল করতে পারি না এখান থেকে? দেখো তো, বাম থেকে ডান দিকে গেলে কি হচ্ছে? তড়িৎ-ঋণাত্মকতার মান ফার্স্টে 1, 1.5, 2.0, বাম থেকে ডান দিকে গেলে বাড়তেছে, এবং এটা কিন্তু আমরা জানি বাম থেকে ডানে গেলে বাড়ে, আবার উপর থেকে নিচে গেলে কমে। দেখো তো, আসলেই কিন্তু উপর থেকে নিচে গেলে কমছে। তাহলে বাম থেকে ডানে গেলে বাড়ে, উপর থেকে নিচে গেলে কি কমে। তো তোমাকে জাস্ট এতটুকুই জানা লাগবে তড়িৎ-ঋণাত্মকতা সম্পর্কে, আর বেশি ইনফরমেশন তোমার জানা লাগবে না। তো এখন এইবার এখান থেকে দেখো, আমরা তড়িৎ-ঋণাত্মকতা বের করব, যেটার জন্য আমরা বলি, এটাকে বলি পাউলিংয়ের সূত্র। কার সূত্র বলো তো ভাইয়া? পাউলিংয়ের সূত্র। এখন পাউলিংয়ের সূত্র অনুযায়ী আমাদের তড়িৎ-ঋণাত্মকতা বের করার একটা ফর্মুলা আছে, হ্যাঁ, একটা অঙ্ক এখানে দেওয়া আছে। বাট তোমাদের একাডেমিকের জন্য এইটা আসলে আমার মনে হয় না এখন দরকার আছে, এটা তোমাদের শেখারও দরকার নেই। এটা অ্যাডমিশনে গেলে এই রিলেটেড যে অঙ্কগুলো আছে অ্যাডমিশনে গেলে আমরা করব, ঠিক আছে? তো আমি জাস্ট অঙ্কটা দেখাই রাখলাম, এখানে যেরকম অঙ্ক আছে, তোমরা যদি কেউ এক্সেপশনালি মানে ভালো স্টুডেন্ট যারা আসো তারা চাইলে দেখে নিতে পারো, দেখতে পারো। বাট এই ধরনের অঙ্ক এখন করার আসলে কোনো দরকার নাই, হ্যাঁ, কোনো দরকার নাই। ওকে, তারপরও আমি তোমাদের করাই দিচ্ছি, ঠিক আছে? আচ্ছা, এটা তোমাদের দেখাই দিচ্ছি। ওকে, তো দেখো দুইটা সূত্র আছে, সেটা হচ্ছে এ এর তড়িৎ-ঋণাত্মকতা মাইনাস বি এর তড়িৎ-ঋণাত্মকতা, এ এর তড়িৎ-ঋণাত্মকতা মাইনাস বি এর তড়িৎ-ঋণাত্মকতা, ঠিক আছে? এ এর তড়িৎ-ঋণাত্মকতা মাইনাস বি এর তড়িৎ-ঋণাত্মকতা, মানে এর তড়িৎ-ঋণাত্মকতা থেকে বি এর তড়িৎ-ঋণাত্মকতা তুমি যদি বিয়োগ করো, তাহলে মানটা হবে 0.0101, ঠিক আছে, √অফ ডেল কিলোজুল পার মোল এককে। আর যদি কিলো ক্যালোরি পার মোল এককে বলে, কিলো ক্যালোরি পার মোল এককে বলে, এককটা যদি চেঞ্জ করে দাও, জুল না দিয়ে তুমি যদি ক্যালোরি এককে নিয়ে যাও, তখন তোমার সূত্রটা হবে এর তড়িৎ-ঋণাত্মকতা মাইনাস বি এর তড়িৎ-ঋণাত্মকতা ইকুয়াল টু 0.208 √অফ ডেল, 0.208 √অফ ডেল। এখন এত প্যারানোর দরকার নাই, এটা যে আসবে পরীক্ষা এরকম না, জাস্ট একবার একটু দেখে রাখো এই অঙ্কটা, একবার জাস্ট চোখ দিয়ে দেখো, হ্যাঁ। এখন ডেল জিনিসটা কি? ডেল জিনিসটা কি? দেখো, ডেল জিনিসটা হচ্ছে যে এক্সপেরিমেন্টাল বন্ধন শক্তি মাইনাস থিওরিটিক্যাল বন্ধন শক্তি, এক্সপেরিমেন্টাল বন্ধন শক্তি মাইনাস থিওরিটিক্যাল বন্ধন শক্তি। এখন এই থিওরিটিক্যাল বন্ধন শক্তি আবার কিভাবে বের করে? থিওরিটিক্যাল বন্ধন শক্তি বের করার নিয়ম হচ্ছে, থিওরিটিক্যাল বন্ধন শক্তি বের করার নিয়ম হচ্ছে এ এর বন্ধন শক্তি যোগ বিবি এর বন্ধন শক্তি ডিভাইডেড বাই 2। ওকে, সো তোমরা অনেকে হয়তো জিনিসটা ক্যাচ করতে পারো নাই, কোনো অসুবিধা নাই, আমি তোমাদেরকে ক্লিয়ারলি এখন সব কিছু বুঝাই দিচ্ছি, একদম চিল মোডে থাকো, ঠিক আছে? ওকে ফাইন, আসো। তো দেখো দেখো একটু খেয়াল করো, ধরো আমার কাছে সাপোজ মনে করো দুইটা যৌগ আছে, হ্যাঁ, সাপোজ মনে করো আমার কাছে দুইটা যৌগ আছে। আচ্ছা, একদম সবাই দিক তাকাও, পরে অঙ্ক করো। দুইটা যৌগ আছে, এখন দুইটা যৌগকে, একটা হচ্ছে আমাদের এ এ, মানে আরেকটা হচ্ছে আমাদের বিবি, এরকম দুইটা যৌগ আছে। ওকে, এরা বিক্রিয়া করে তৈরি করতেছে 2AB, কি তৈরি করতেছে? 2AB। ওকে, 2A এবং B, ক্লিয়ার কি না? ওকে, এখন এখন দেখো, এখন তোমাকে যদি বলা হয় যে ভাইয়া AB এর বন্ধন শক্তি কত? AB এর বন্ধন শক্তি, AB এর বন্ধন শক্তি, তো এবি এর বন্ধন শক্তিটা কত হবে ভাইয়া? এবি এর বন্ধন শক্তিটা হবে, এবি এর বন্ধন শক্তিটা হবে গড়, এটাকে আমরা বলি থিওরিটিক্যাল বন্ধন শক্তি, মানে আমি ক্যালকুলেশন করে বের করলাম এবি এর বন্ধন শক্তি। এই বন্ধন শক্তিটা কি হবে? এই যে দেখো, এই বন্ধনটার শক্তি এ আর এ, দেখো যখন এবি তৈরি করতেছে, সাপোজ এ এ আর বিবি ছিল, এরা বিক্রিয়া করে এবি তৈরি করতেছে। কিভাবে এবি তৈরি হয়েছে বলো তো? বলো তো কিভাবে এবি তৈরি হয়েছে? এই যে এ আর এ আছে, এই যে এ আর যে এ আছে, এদের মাঝখানে যে বন্ধনটা আছে, এদের মাঝখানে যেই বন্ধনটা আছে, এই বন্ধনটা ভাঙবে সবার আগে, রাইট? এটা ভাঙছে। আচ্ছা, নাইলে কি বিয়ের সাথে যুক্ত হবে না? তারপরে কি এটাও কি ভাঙছে, ভাঙছে, ভাঙা কি হয়েছে? এইটা এটার সাথে কি যুক্ত হয়েছে, এভাবেই তো এবি তৈরি করছে, তাই না? তার মানে এই বন্ধনটা ভাঙছে এবং এই বন্ধনটা ভাঙছে, ভেঙে এ আর বি একসাথে যুক্ত হয়ে
একটা নতুন বন্ধন এবি তৈরি করছে, তাই না ভাইয়া? এতটুকু মোটামুটি মনে হয় তোমরা বুঝতে পারার কথা, এটা বুঝতে পারার কথা। তার মানে এখন নতুন যে বন্ধন তৈরি করছে যে এ আর বি, এই এ আর বি এর মধ্যে এ আর বি এর বন্ধন, মাঝখানে যে বন্ধনটা আছে এই বন্ধনের শক্তিটা কত, এদের মাঝখানে যে বন্ধনটা আছে এই বন্ধনের শক্তি কত? তো এই বন্ধনের শক্তিটা হবে এই যে প্রথম এ আর এ ছিল, এ এর বন্ধন শক্তি, এ এর বন্ধন শক্তি যোগ বিবি এর বন্ধন শক্তি, বিবি এর বন্ধন শক্তি এবং এদের গড়, এদের গড়, এর বন্ধন শক্তি আর বি এর বন্ধন শক্তির গড়। গড় কেমনে বের করে ভাইয়া? এদের দুইটা যোগ করে 2 দ্বারা ভাগ, যদি 2 দ্বারা ভাগ করি তাহলে আমরা হচ্ছে গড় পাই। কি পাই? গড় পাই। তো এই যে তুমি এ বি এর বন্ধন শক্তি বের করলা, এইটাকে বলা হয় থিওরিটিক্যাল বন্ধন শক্তি। মানে আমি এটা থিওরিটিক্যালি পাইছি, এটা আমি ক্যালকুলেশন করে পাইছি। সো থিওরেটিক্যাল, সো দিস ওয়ান, এটা কি বলা হয়? থিওরিটিক্যাল বন্ধন শক্তি। ক্লিয়ার? বুঝতে পারছো কীভাবে থিওরিটিক্যাল বন্ধন শক্তি বের করে? এখন এখন থিওরিটিক্যালি যেটা পাওয়া যায়, প্র্যাকটিক্যালি লেখা রাখো, প্র্যাকটিক্যালি বন্ধন শক্তির মান, বন্ধন শক্তির মান থিওরিটিক্যাল মানের সাথে থিওরিটিক্যাল মানের সাথে মিলে না, বুঝছো? মানে মানে এই যে প্র্যাকটিক্যালি আমি যখন আমি যখন তোমার কি করব, বন্ধন শক্তির মানটা প্র্যাকটিক্যালি বের করব যে আসলেই এ আর বি এর বন্ধন শক্তির মান কত, ছেড়ে দিয়ে তুমি থিওরিটিক্যালি বের করলে এর সাথে মিলে না, এদের মধ্যে একটা ডিফারেন্স থাকে, এদের মধ্যে একটা কি থাকে? ডিফারেন্স থাকে, মিলে না। এই যে ডিফারেন্সটা কি আমরা কি বলি? এটা কি বলি আমরা? ডেল। এই ডিফারেন্সটাকে আমরা কি বলি? এই ডিফারেন্সটাকে আমরা বলি ডেল। তো প্র্যাকটিক্যালি বন্ধন শক্তির মান ও থিওরিটিক্যাল বন্ধন শক্তির মান প্র্যাকটিক্যাল বন্ধন শক্তির মান থিওরিটিক্যাল বন্ধন শক্তির মানের সাথে মিলে না। প্র্যাকটিক্যাল বন্ধন শক্তির মান থিওরিটিক্যাল বন্ধন শক্তির মানের সাথে মিলে না। হ্যাঁ, এই মানের পার্থক্য কি? ডেল বলে। এই মানের পার্থক্যকে কি বলে? ডেল বলে। এই মানের পার্থক্যকেই ডেল বলে। এই মানের পার্থক্যকে কি বলে? ডেল বলে। তাহলে এইবার দেখো, ডেল মানে কি? এক্সপেরিমেন্টাল বন্ধন শক্তি মাইনাস থিওরিটিক্যাল বন্ধন শক্তি। থিওরিটিক্যাল বন্ধন শক্তি কিভাবে বের করে? থিওরিটিক্যাল বন্ধন শক্তি বের করার নিয়ম হচ্ছে বন্ধন শক্তি থিওরিটিক্যাল ইকুয়াল টু হবে এ এর বন্ধন শক্তি যোগ বি এর বন্ধন শক্তি ডিভাইডেড বাই 2। ঠিক আছে? ক্লিয়ার? ডিভাইডেড বাই 2। তো দেখো, খেয়াল করো। তো এখন আমরা এখান থেকে অঙ্কটা কিভাবে করব? ওকে, আচ্ছা, তাহলে দেখো তো কি বলছে এই জায়গাতে। হাইড্রোজেন, ক্লোরিন ও HCl এর বন্ধন শক্তির মান 104, 53 ও 100 কিলো ক্যালোরি পার মোল হলে পাউলিং স্কেলে ক্লোরিন পরমাণুর তড়িৎ ঋণাত্মকতার মান নির্ণয় করো। তুমি চিন্তা করে দেখো কে বিক্রিয়া করছে? হাইড্রোজেন আর হচ্ছে ক্লোরিন, এরা বিক্রিয়া করে কি তৈরি করছে বলো তো? 2 অণু HCl তৈরি করছে। 2 অণু HCl তৈরি করছে, তাই না? হাইড্রোজেন আর ক্লোরিন মিলে 2 অণু HCl তৈরি করছে। এখন তোমাকে বলে দিচ্ছে হাইড্রোজেনের বন্ধন শক্তির মান 104, ক্লোরিনের বন্ধন শক্তির মান 53 আর HCl এর বন্ধন শক্তির মান, প্র্যাকটিক্যাল বন্ধন শক্তির মান হচ্ছে 100। এককটা কোন এককে দেওয়া? কিলো ক্যালোরি পার মোল। কোন এককে দেওয়া? কিলো ক্যালোরি পার মোল এককে দেওয়া। এককটা দেওয়া কিলো ক্যালোরি পার মোল এককে। এখন তুমি দেখো, যদি এইখানে এককটা কিলো ক্যালোরি পার মোল এককে দেওয়া থাকে, যদি একক কিলো ক্যালোরি পার মোল এই এককে যদি এককটা দেওয়া থাকে, তাহলে আমি এখান থেকে কোন ফর্মুলাটা বসাবো?
আমাকে কোন ফর্মুলাটা আমার জন্য সুইটেবল হবে। এখানে কিলো ক্যালোরি পার মোল দিছে, তাহলে অবভিয়াসলি আমার এই ফর্মুলাটা বসাইতে হবে। তা আমার এই ফর্মুলাটা কি? ফর্মুলাটা হচ্ছে এরকম, দেখো যে একটু খেয়াল করো, তড়িৎ ঋণাত্মকতা কার কার তড়িৎ ঋণাত্মকতা এ আর বি এর, বলো তো আমার এখানে আছে কি হাইড্রোজেন আর ক্লোরিন। তো কার তড়িৎ ঋণাত্মকতা বেশি, মোটামুটি এটা জানি কারটা বেশি, ক্লোরিনেরটা হাইড্রোজেনের থেকে বেশি। তাহলে এই ইএন অফ ক্লোরিন, তড়িৎ ঋণাত্মকতা অফ ক্লোরিন মাইনাস তড়িৎ ঋণাত্মকতা অফ হাইড্রোজেন ইকুয়াল টু হবে 0.208 রুট ওভার অফ ডেল, রুট ওভার অফ ডেল। দেখো এইটা হচ্ছে মোটামুটি আমি জানি, এটা হচ্ছে আমি মোটামুটি এটা সূত্র, এটা আমাদের সূত্র, এবং এই সূত্র আমরা জানি কম বেশি সবাই। কেন আমি তোমার বলছি সূত্রটা মুখস্থ রাখতে হয়, কিভাবে আসছে না আসছে এত কিছু তোমাদের বোঝার দরকার নাই। ওকে, এই সূত্রের অঙ্কই পরীক্ষা আসবে না যদি এক্সেপ্ট তোমার খুব, তোমরা যদি কেউ একদম ঢাকার শহরের টপ টপ কলেজের স্টুডেন্ট হও এবং টিচার যদি তোমাদেরকে আটকানোর ধান্দা করে, তখন হয়তো এই ধরনের অঙ্ক টঙ্ক দিয়ে দিতে পারে কোশ্চেন পরীক্ষা, আদারওয়াইজ এটা আসার চান্স নাই। তবে এটা অ্যাডমিশনের জন্য অনেক বেশি ইম্পর্ট্যান্ট, বুয়েটের জন্য এটা অনেক বেশি ইম্পর্ট্যান্ট। ওকে, আচ্ছা এখন শোনো, এখন শোনো, এবার একটু খেয়াল করো ডেলটা কিভাবে বের করব। ডেল মানে কি? ডেল মানে হচ্ছে থিওরিটিক্যাল বন্ধন শক্তি, প্র্যাকটিক্যাল বন্ধন শক্তি মাইনাস থিওরিটিক্যাল বন্ধন শক্তি। তো প্র্যাকটিক্যাল মানে হচ্ছে এক্সপেরিমেন্টাল, হ্যাঁ, এক্সপেরিমেন্টাল বন্ধন শক্তি। এখন এক্সপেরিমেন্টালি এই সিএল এর বন্ধন শক্তির মানটা কত? এক্সপেরিমেন্টাল মানে যেটা আমরা অ্যাকচুয়ালি ক্যালকুলেশন করে মানে প্র্যাকটিক্যাল লাইফে পাইছি, সেটা কত? সেটা বলে দিছে 100 কিলো ক্যালোরি পার মোল। দেখো এই যে দেখো হাইড্রোজেনেরটা দেওয়া আছে 104, ক্লোরিনেরটা দেওয়া আছে 53, আর প্র্যাকটিক্যালি আমরা পাইছি কত বলো তো? 100। তাহলে এই ডেল এইচ এর মান প্র্যাকটিক্যালি কত দেওয়া আছে? 100, মানে ডেল প্র্যাকটিক্যাল প্র্যাকটিক্যাল বন্ধন শক্তির মান দেওয়া আছে 100, মাইনাস এবার আমরা লিখবো থিওরিটিক্যাল বন্ধন শক্তি, মাইনাস থিওরিটিক্যাল বন্ধন শক্তি। এখন বলো তো থিওরিটিক্যাল বন্ধন শক্তি কীভাবে বের করে? মাত্রই দেখছি এবি এর থিওরিটিক্যাল বন্ধন শক্তি কেমনে বের করে? এর বন্ধন শক্তি যোগ বি এর বন্ধন শক্তি ডিভাইডেড বাই 2। এখন তার মানে কি হাইড্রোজেনের বন্ধন শক্তি যোগ ক্লোরিনের বন্ধন শক্তি ডিভাইডেড বাই 2। তো হাইড্রোজেনের বন্ধন শক্তির মান কত? 104। ক্লোরিনের বন্ধন শক্তির মান কত? 53। তাহলে কি করবা? 104 যোগ 53 ডিভাইডেড বাই 2, ডিভাইডেড বাই 2। ক্লিয়ার ক্লিয়ার ক্লিয়ার। সো এইখান থেকে ক্যালকুলেশন করলে তুমি যে মানটা পাচ্ছ, এই মানটা যেটাই আসুক, ধরো এইটার মান আসছে 100, এই মানটা তুমি এখানে বসাই দিবা। তা আমাকে বলছে ক্লোরিনের তড়িৎ ঋণাত্মকতা বের করতে, তাহলে ইলেকট্রোনেগেটিভিটি অফ ক্লোরিন ইকুয়াল টু হবে হাইড্রোজেনের তড়িৎ ঋণাত্মকতা, যেটার মান হচ্ছে 2.1 ইকুয়াল টু 0.208 দেন রুট ওভার অফ ডেল, ডেলের মান কত? 100। এই মানটা এই যে এখানে ক্যালকুলেশন করছি, মানটা এখানে বসাই দেবো। এবার এখান থেকে ক্যালকুলেশন করলেই তুমি ক্লোরিনের তড়িৎ ঋণাত্মকতার মানটা পেয়ে যাবা। বলো তো তড়িৎ ঋণাত্মকতার একক কী হবে? বলো তো তড়িৎ ঋণাত্মকতার একক কী হবে? সবাই একটু কমেন্ট করে জানাও তো ভাইয়া, এখানে আমাদের তড়িৎ ঋণাত্মকতার একক কী হবে? তড়িৎ ঋণাত্মকতার এককটা কী হবে? তড়িৎ ঋণাত্মকতার এককটা কী হবে? এনিওয়ান, কেউ কি বলতে পারবা? এনিওয়ান, কেউ কি বলতে পারবা তড়িৎ ঋণাত্মকতার এককটা কত হবে? এখানে ক্লোরিনের তড়িৎ ঋণাত্মকতা কত আসবে জানো? এখানে ক্লোরিনের তড়িৎ ঋণাত্মকতা আসবে 3.06। কত আসবে? 3.06। বলো একক কি? এই বলো এটার একক কি আসবে? একক নাই। গুড, ভেরি গুড, একক নাই। সো তড়িৎ ঋণাত্মকতার কোনো কি নাই? একক নাই। থ্যাংক ইউ সো মাচ গাইজ, লাভ ইউ। ওকে ফাইন, দিস ইজ ইট। তো এইভাবেই আমরা হচ্ছে এরকম যদি বিভিন্ন জিনিসে বন্ধন শক্তি দেওয়া থাকে, বন্ধন শক্তি দিয়ে দিলে, যদি কখনো একটা বন্ধন শক্তি দিয়ে তোমাকে একজনের তড়িৎ ঋণাত্মকতা বের করতে বলে, মানে বন্ধন শক্তি থেকে তড়িৎ ঋণাত্মকতা, তোমরা অনেকেই হয়তো একটু প্যারা খেয়ে যাবা বা অনেক হয়তো কনফিউজড হয়ে যাবা যে বন্ধন শক্তি থেকে আবার কিভাবে তড়িৎ ঋণাত্মকতা বের করে। তো সেটা করা যায়, সেটা করা যায় কার সূত্র অনুযায়ী? পাউলিংয়ের সূত্র অনুযায়ী। পাউলিংয়ের সূত্রটা কি? এর তড়িৎ ঋণাত্মকতা মাইনাস বি এর তড়িৎ ঋণাত্মকতা ইকুয়াল টু হবে 0.208 রুট ওভার অফ ডেল। ডেল কীভাবে বের করে? থিওরিটিক্যাল বন্ধন শক্তি, সরি এক্সপেরিমেন্টাল বন্ধন শক্তি মাইনাস থিওরিটিক্যাল বন্ধন শক্তি। থিওরিটিক্যালটা কেমনে বের করে? দুইজনের বন্ধন শক্তির মানের গড়,
ঠিক আছে? সো দ্যাটস অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। ওকে, এই সূত্রটাই যদি এখানে অঙ্কগুলা, এখানে যদি মানগুলা কিলো ক্যালোরি পার মোলে না দিয়ে এই মানগুলো যদি জুলে দিত, কিলো জুল পার মোলে দিত, এই মানগুলো যদি কিলো জুল পার মোলে দিত, তখন কিন্তু আমরা উপরের ফর্মুলাটা ব্যবহার করতাম, নট দিস ওয়ান। যদি কিলো জুল পার মোল হইতো তাহলে উপরের ফর্মুলাটা ব্যবহার করতাম। ঠিক আছে, আশা করি এইটুকু সবাই বুঝতে পারছো। হ্যাঁ, সো তোমরা ক্যালকুলেশন করে দেখো ভ্যালুটা কত আসে, যেটা আসবে সেটাই হবে উত্তর। হ্যাঁ, 3.03 অথবা 3.06, হোয়াট এভার ইট ইজ, যেটা আসছে সেটা তোমরা বসাই দিও। ওকে, সো আলহামদুলিল্লাহ, আমার মনে হয় তোমরা সবাই বুঝতে পারছো। এই অঙ্কটা এমন না যে এটা এখনই তোমাকে শিখতে হবে, এখনই তোমাকে পারতে হবে, ইটস নট লাইক দ্যাট। ঠিক আছে, এটা তুমি তোমার অ্যাডমিশনের সময় গিয়ে এটা তোমার কাজে লাগবে। স্টিল তোমাদেরকে একটু দেখায় রাখলাম যে এইখানে কিছু অঙ্ক আছে। হ্যাঁ, তড়িৎ ঋণাত্মকতারও কিছু ম্যাথ আছে। ওকে ফাইন, চলো। তো এই গেল আমাদের কাহিনী। এবার আমরা দেখবো আমাদের পর্যায়ভিত্তিক সম্পর্ক। তো তোমরা জানো বাম থেকে ডানে গেলে বাড়ে, তড়িৎ ঋণাত্মকতার মান বাড়ে এবং কোনো ব্যতিক্রম নাই, নো ব্যতিক্রম। বাম থেকে ডানে গেলে বাড়ে। সাধারণত তোমরা এতদিন পর্যন্ত যতগুলো পড়ে আসছো তোমরা সব জায়গায় খালি ব্যতিক্রম আর ব্যতিক্রম দেখছো, মানে আয়নীকরণ শক্তি এবং ইলেকট্রন আসক্তি দুই জায়গাতেই এই তড়িৎ ঋণাত্মকতাই কিন্তু পর্যায়ভিত্তিক, নো এক্সেপশন, মানে কোনো ব্যতিক্রম নাই, কোনো ব্যতিক্রম নাই। সবসময় বাম থেকে ডানে গেলে বাড়বে, অলওয়েজ বাম থেকে ডানে গেলে বাড়ে। এই দেখো, লিথিয়াম থেকে বেরিলিয়াম একটা বেশি, বেরিলিয়াম থেকে বোরন বেশি, বোরনের থেকে কার্বন বেশি, কার্বনের থেকে নাইট্রোজেন বেশি, নাইট্রোজেন থেকে অক্সিজেন বেশি, অক্সিজেন থেকে ফ্লোরিন বেশি। আর নিয়ন একটা শূন্য, কারণ নিয়ন নিষ্ক্রিয় গ্যাস, তোমরা জানো এ বন্ধনই তৈরি করে না, তাই না? এ বন্ধনই তৈরি করে না। ক্লিয়ার? ওকে, চলো এবার আমরা দেখবো আমাদের গ্রুপ ভিত্তিক সম্পর্ক। গ্রুপ ভিত্তিক সম্পর্ক কি? উপর থেকে নিচে গেলে কমে। এখানেও কিন্তু নো এক্সেপশন, নো এক্সেপশন। সো এতদিন পরে আইসা আমরা এমন একটা জায়গা পাইলাম যেখানে কোনো এক্সেপশন নাই, মানে এইটার মধ্যে কোনো এক্সেপশন নাই। উপর থেকে নিচে গেলে কমে, দ্যাটস অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। ওকে, সো আমরা এবার হচ্ছে এখান থেকে আমাদের কিছু রিটেন প্রবলেম সলভ করি। তোমাকে বলছে তড়িৎ ঋণাত্মকতার অধক্রম অনুসারে সাজাও, অধক্রম অনুসারে সাজাও অক্সিজেন, কার্বন, নাইট্রোজেন, ফ্লোরিন এবং বেরিলিয়াম। সাজাও তো তোমরা এটাকে দেখি। অক্সিজেন, কার্বন, নাইট্রোজেন, ফ্লোরিন এবং বেরিলিয়াম। ওকে, তড়িৎ ঋণাত্মকতার অধক্রম অনুসারে সাজাও। বলো অধক্রম মানে কি? আগে বলো অধক্রম মানে কি? ভাইয়া, ইলেকট্রোনেগেটিভিটি কি সমযোজী যৌগের ক্ষেত্রে হয়? না, ইলেকট্রোনেগেটিভিটি হচ্ছে কোনো একটা মৌলের ক্ষেত্রে হয়। একটা মৌল যদি কোনো একটা সমযোজী যৌগে আবদ্ধ থাকে, তখন সেই সমযোজী বন্ধনের ইলেকট্রনগুলোকে টানার যে ক্ষমতা, সেই ক্ষমতাটাকে আমরা বলি হচ্ছে তোমার তড়িৎ ঋণাত্মকতা। তড়িৎ ঋণাত্মকতা যৌগের না, তড়িৎ ঋণাত্মকতা মৌলের হয়। হ্যাঁ, অধক্রম মানে হচ্ছে বড় থেকে ছোট। অধক্রম মানে কি? অধক্রম মানে বড় থেকে ছোট, তো আমরা একটু বসাই আমাদের এখানে কে কে আছে দেখো। আমার এখানে আছে অক্সিজেন, তারপরে কার্বন, তারপর নাইট্রোজেন, তারপর ফ্লোরিন, তারপর বেরিলিয়াম। দেখো এদের মান বসাই দিই আমি, তুমি একটু খেয়াল করো। ফ্লোরিনের তড়িৎ ঋণাত্মকতা সবচেয়ে বেশি 4.0, তারপর হচ্ছে অক্সিজেনেরটা হচ্ছে 3.5, তারপরে নাইট্রোজেনেরটা তোমরা সবাই জানো কত, 3.0। কার্বনের কত জানি আমরা সবাই, 2.5। আর বেরিলিয়ামের কত জানি আমরা, 1.5। বেরিলিয়ামের কত, 1.5। দেখে আসছি একটু আগে। তো সবার লাস্ট হবে বেরিলিয়াম, ফার্স্ট হবে ফন, তারপরে কার্বন, তারপরে বেরিলিয়াম। গুড, FON, ফন, তারপরে কার্বন, তারপরে আমাদের বেরিলিয়াম। ওকে, সো এটা কিন্তু বুয়েট ভর্তি পরীক্ষাতে আসছে একটা কোয়েশ্চেন। ওকে, চলো, আশা করি সবাই বুঝছো। চলো আমি তার পরেরটাতে যাই। গ্রুপ 17 মৌলসমূহের ইলেকট্রন আসক্তি, তড়িৎ ঋণাত্মকতা ও ভৌত অবস্থার তুলনা করো। গ্রুপ 17 মৌলসমূহের ইলেকট্রন আসক্তি, তারপর তড়িৎ ঋণাত্মকতা ও ভৌত অবস্থার তুলনা করো।
তো প্রথমত গ্রুপ 17-এর মৌলগুলোকে যদি আমরা বলি ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, বেসিক্যালি এই কয়েকটাই। এখন এই ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন অর্থাৎ হ্যালোজেন, এই তিনটার মধ্যে প্রথমেই আমরা এদের ইলেকট্রন আসক্তি দেখব। বলতো এদের ইলেকট্রন আসক্তির ক্রমটা কি হবে? ইলেকট্রন আসক্তি বলতো ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিনের ইলেকট্রন আসক্তির ক্রমটা কি হবে বলো? ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিনের ইলেকট্রন আসক্তির ক্রমটা কি হবে? আমরা জানি বাম থেকে ডান দিকে গেলে ইলেকট্রন আসক্তির মান বাড়ে, উপর থেকে নিচে গেলে কমে। তাহলে কী হবে বলো তো? ফ্লোরিন, তারপরে ক্লোরিন, তারপরে ব্রোমিন, তারপরে কি? আয়োডিন, তাই না? ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন। কিন্তু তোমরা তো জানো সবাই এটা কি হয়? এটা কি হয় ভাইয়া বলো তো? এটা কি ঠিক নাকি ভুল? এটা কিন্তু ভুল। কেন ভুল? কারণ আমরা জানি ফ্লোরিনের ইলেকট্রন আসক্তির মান ক্লোরিন অপেক্ষা কম হয়। কেন ক্লোরিনেরটা ফ্লোরিনের থেকে বেশি হয়? কেন মানে এই ফ্লোরিনেরটা ক্লোরিনের থেকেও কমে যায় কেন? নিশ্চয়ই তোমাদের মনে আছে, আকার ছোট এবং এবং চার্জ ঘনত্ব বেশি। ওই যে গতকালকে খালি এইটাই পড়েছিলাম গত ক্লাসে, ব্রোমিন এবং আয়োডিন, মানে আকার ছোট এবং কি বেশি বলতো? চার্জ ঘনত্ব বেশি। আকার ছোট এবং চার্জ ঘনত্ব বেশি, দ্যাটস ওয়াই এর ইলেকট্রন আসক্তির এই ব্যতিক্রমটা হয়। এটা গতদিন আমি তোমাদের পড়াইছি। ওকে ফাইন। আচ্ছা, এরপরে আসো তড়িৎ ঋণাত্মকতার অর্ডারটা কি? এবার আমরা দেখবো এখানে আমাদের তড়িৎ ঋণাত্মকতা তিনটা জিনিস বলছে, ভৌত অবস্থা বের করতে বলছে। তড়িৎ ঋণাত্মকতা, ঠিক আছে? তড়িৎ ঋণাত্মকতা তোমরা সবাই জানো, উপর থেকে নিচে গেলে কমে এবং নো ব্যতিক্রম। নো ব্যতিক্রম, তাহলে ফ্লোরিন, তারপরে ক্লোরিন, তারপরে ব্রোমিন, ব্রোমিনের হচ্ছে 2.8, এরপর আয়োডিন, আয়োডিনের হচ্ছে 2.1। সো ব্যতিক্রম হওয়ার কিছু নাই এখানে। ওকে ডান। আচ্ছা, এবার আসো ভৌত অবস্থার তুলনা করো। ভৌত অবস্থা, তো ভৌত অবস্থা জিনিসটা কি? ভৌত অবস্থা তোমরা পড়ে আসছো, উপর থেকে নিচে গেলে অধাতুর গলনাঙ্ক স্ফুটনাঙ্ক বাড়ে। উপর থেকে নিচে গেলে অধাতুর গলনাঙ্ক স্ফুটনাঙ্ক বাড়ে। আমি যদি একটু দেখি, উপর থেকে নিচে গেলে অধাতুর গলনাঙ্ক স্ফুটনাঙ্ক বাড়ে, এই জিনিস কিন্তু তোমাদের দেখাইছি আগেও। এই যে দেখো, এগুলো তোমরা পড়ছো। এই যে দেখো অধাতুর ক্ষেত্রে বয়লিং পয়েন্ট এবং মেল্টিং পয়েন্ট, অধাতুর ক্ষেত্রে বয়লিং পয়েন্ট এবং মেল্টিং পয়েন্ট, এদের ক্ষেত্রে বাম থেকে ডানে গেলে কমে, উপর থেকে নিচে গেলে বাড়ে। কার কার? এই যে ব্যাসার্ধ বা আকার, বাম থেকে ডানে গেলে কমে, উপর থেকে নিচে গেলে বাড়ে। এবং বয়লিং পয়েন্ট, মেল্টিং পয়েন্ট কার? অধাতুর জন্য। অধাতুর জন্য উপর থেকে নিচে গেলে বাড়ে, উপর থেকে নিচে গেলে বাড়ে। অধাতুর বয়লিং পয়েন্ট, মেল্টিং পয়েন্ট উপর থেকে নিচে গেলে বাড়ে, ঠিক আছে? ওকে ফাইন। তাহলে একটু খেয়াল করো, সবচেয়ে আচ্ছা এগুলো তো পড়াই ফেলছি অলরেডি। ওকে, এই যে চলো, এই যে চলে আসছে, দাঁড়াও, এই যে তো ভৌত অবস্থা। তাহলে এখন তুমি দেখো আমার এখানে কে আছে? আমার এখানে আছে ফ্লোরিন, এটা কি অধাতু? ইয়েস, ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন এবং কি আয়োডিন, এগুলো কি অধাতু? হ্যাঁ, এগুলো হচ্ছে আমাদের অধাতু, এগুলো হচ্ছে আমাদের অধাতু। তো অধাতুর ক্ষেত্রে উপর থেকে নিচে গেলে তোমার কি হয়? গলনাঙ্ক স্ফুটনাঙ্ক বাড়ে। তো গলনাঙ্ক স্ফুটনাঙ্ক কখন বাড়ে? এদের মধ্যে ভাই আন্তঃআণবিক আকর্ষণ বাড়ে। মানে একটা জিনিসকে গলানো কঠিন, একটা জিনিসকে গলানো কঠিন মানে কি? একটা জিনিসকে গলানো কঠিন বা একটা জিনিসকে ফুটানো কঠিন, এই কথাটা মানে কি? এই কথাটার মানে হচ্ছে এইটার মৌলগুলা একটা একটার সাথে অনেক শক্ত বন্ধনে বা একজন একজনকে বেশি আকর্ষণ করতেছে, রাইট? একটা জিনিস গলানো কঠিন মানে কি? মানে হচ্ছে একজন আরেকজনকে বেশি আকর্ষণ করতেছে, একজন আরেকজনকে বেশি কি করতেছে? আকর্ষণ করতেছে। দেখো, একজন যদি আরেকজনকে বেশি আকর্ষণ করে, তাইলেই তো তাকে গলানো কি হবে? কঠিন হবে আমাদের। তাকে ছুটাইতে আমার কি করতে হবে? বেশি তাপ দেওয়া লাগবে। তাকে গলাইতে আমার বেশি শক্তি দেওয়া লাগবে। তো তো কোনো একটা জিনিসের এই যে ভৌত অবস্থা কেন চেঞ্জ হয়? গলনাঙ্ক স্ফুটনাঙ্ক বেশি মানে এটার মধ্যে আকর্ষণ বেশি। তো তার মানে ফ্লোরিনের থেকে ক্লোরিনে আকর্ষণ বেশি হবে, ক্লোরিনের থেকে ব্রোমিনের আকর্ষণ আরও বেশি, ব্রোমিন থেকে আয়োডিনের আকর্ষণ আরও বেশি।
দ্যাটস ওয়াই এই ফ্লোরিন এবং ক্লোরিন এই দুইটা জিনিস হচ্ছে গ্যাস গ্যাস এই যে ব্রোমিন ব্রোমিন হচ্ছে তরল, আর এই যে আয়োডিন আয়োডিন হচ্ছে আমাদের কঠিন। এবং এরা কিন্তু প্রকৃতিতে ফ্লোরিন ক্লোরিন ব্রোমিন আয়োডিন এরকম দ্বিপরমাণুক আকারে থাকে। তো ফ্লোরিন এবং ক্লোরিনকে আমরা বলি গ্যাস, ব্রোমিনকে আমরা কি বলি, ব্রোমিন হচ্ছে তরল, এবং আয়োডিন কি বলতো, আয়োডিন হচ্ছে কঠিন। ঠিক আছে, তার মানে কি, তার মানে যদি তোমাকে বলা হয় যে ভৌত অবস্থার তুলনা করো, তা আমরা তো এটা পড়ে আসছি যে একই গ্রুপে উপর থেকে নিচে গেলে অধাতুর ক্ষেত্রে গলনাঙ্ক স্ফুটনাঙ্ক বাড়ে। যেহেতু এরা কিন্তু অধাতু, এরা সবাই কিন্তু অধাতু, তাই না? অধাতুর ক্ষেত্রে উপর থেকে নিচে গেলে গলনাঙ্ক স্ফুটনাঙ্ক বাড়ে। দ্যাট মিনস যেহেতু গলনাঙ্ক স্ফুটনাঙ্ক বাড়তেছে এদের ক্ষেত্রে, তার মানে কি, তার মানে হচ্ছে এইগুলোর থেকে এগুলোর আকর্ষণ বেশি, এইখানে আরও আকর্ষণ বেশি। তো এটার আকর্ষণ বেশি মানে এটা কঠিন, এটা তরল, আর বাকি যেটা হচ্ছে গ্যাস। সিমিলার জিনিস এরকম কোশ্চেন তোমার পরীক্ষায় দিতেই পারতো। এদেরকে বয়লিং পয়েন্টের ক্রমানুসারে সাজাও। বয়লিং পয়েন্ট বিপি অর্ডার মানে হচ্ছে বয়লিং পয়েন্ট অর্ডার। তো বয়লিং পয়েন্ট অর্ডারটা কী হবে, ফ্লোরিনের থেকে ক্লোরিনের বয়লিং পয়েন্ট বেশি হবে, ক্লোরিনের থেকে ব্রোমিনের বয়লিং পয়েন্ট বেশি হবে, ব্রোমিনের থেকে আমার আয়োডিনের বয়লিং পয়েন্টের মান আরও বেশি হবে। এটাকে আমরা বলবো আমাদের বয়লিং পয়েন্ট অর্ডার। ক্লিয়ার? আশা করি সবাই বুঝতে পারতো, এভাবেও আসতে পারতো। তো এই ধরনের কোশ্চেনগুলো আমাদের পরীক্ষার জন্য অনেক বেশি ইম্পর্ট্যান্ট। এই ধরনের কোশ্চেনগুলো পরীক্ষার জন্য অনেক বেশি ইম্পর্ট্যান্ট। ঠিক আছে, যেখানে আমাদের অনেকগুলো কনসেপ্ট ক্লিয়ার হয়ে গেল। ওকে, চলো এবার আমরা এখান থেকে আমাদের এমসিকিউ সলভ করব। ওকে, তোমাদের প্রায় সময় একটা কোশ্চেন আছে, শোনো এই কোশ্চেনটা খুব ইম্পর্ট্যান্ট, এটা তোমরা নিজেরা চিন্তা করবা। সেটা হচ্ছে ইলেকট্রন আসক্তি ও তড়িৎ ঋণাত্মকতার মধ্যে পার্থক্য লিখো। অনেকেই কিন্তু ইলেকট্রন আসক্তি আর তড়িৎ ঋণাত্মকতার মধ্যে গুলায়ে ফেলে, দুইটা কিন্তু এক জিনিস না। ঠিক আছে, ইলেকট্রন আসক্তি ও তড়িৎ ঋণাত্মকতার মধ্যে পার্থক্য লিখো, এটা তোমরা নিজেরা করবা, এটা আমি করব না। ঋণাত্মকতার মধ্যে ইলেকট্রন আসক্তি ও তড়িৎ ঋণাত্মকতার মধ্যে পার্থক্য লিখো। ঠিক আছে, ইলেকট্রন আসক্তি ও তড়িৎ ঋণাত্মকতার মধ্যে পার্থক্য লিখে, এটা তোমরা নিজেরা করবা, নিজেরা একটু চিন্তা করবা, এটা পরীক্ষায় আসে, এটা একাডেমিকের জন্য ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন। ওকে, চলো তার পরেরটাতে আমরা যাই। এবার আমরা কিছু এমসিকিউ সলভ করবো এখান থেকে। হ্যাঁ, প্রথম কোয়েশ্চেন, নিচের কোনটির একক নেই? বলো তো এখানে কার একক নাই? তড়িৎ ঋণাত্মকতা, ইলেকট্রন আসক্তি, আয়নীকরণ শক্তি, নাকি পারমাণবিক ব্যাসার্ধ? তো একটা জিনিস খেয়াল করো, ইলেকট্রন আসক্তির একক কি? এটার একক হচ্ছে আমাদের কিলোজুল পার মোল। তড়িৎ আয়নীকরণ শক্তির একক কি? এটার একক হচ্ছে কিলোজুল পার মোল। পারমাণবিক ব্যাসার্ধের একক কি জানো? এটার একক হচ্ছে পিকোমিটার, পিএম বলে, প্রাইম মিনিস্টার, তাই না? এটা প্রাইম মিনিস্টার না, এটা হচ্ছে পিকোমিটার। এটাকে আমরা অনেকেই মনে করি প্রাইম মিনিস্টার, না, পিকোমিটার। পারমাণবিক ব্যাসার্ধের একক কি? পিকোমিটার বা ন্যানোমিটার এককও প্রকাশ করে, হোয়াটএভার। আর এই যে তড়িৎ ঋণাত্মকতা, এই তড়িৎ ঋণাত্মকতার কিন্তু কোনো একক নাই। সো আওয়ার অ্যান্সার উইল বি এ, তড়িৎ ঋণাত্মকতা। নিচের কোনটির একক নেই? তড়িৎ ঋণাত্মকতা। চলো আমরা তারপরে কোশ্চেনটা করি। নিচের কোনটি তড়িৎ ঋণাত্মকতা সবচেয়ে বেশি? কোনটার তড়িৎ ঋণাত্মকতা সবচেয়ে বেশি? ঠিক আছে, এখন বলো সিলিকনের সবচেয়ে বেশি, নিচের কোনটির তড়িৎ ঋণাত্মকতা সবচেয়ে বেশি? হ্যাঁ, সিলিকনের বেশি, স্ট্রনশিয়ামের বেশি, ফসফরাসের বেশি, নাকি সালফারের বেশি? সালফারের বেশি। ঠিক আছে, তা আমি যদি দেখি, একটু খেয়াল করো, সিলিকন, দেখো সিলিকন, তারপরে কে বলো তো? ফসফরাস, তারপরে কে? সালফার, তাই না? আচ্ছা, একটু আমরা যা সাজাই। আর তারপরে দেখো আমার কি আছে? স্ট্রনশিয়াম। স্ট্রনশিয়াম কোথায়? গ্রুপ 1-এ, হাইড্রোজেন, হাই লি না কে রুবিনা ছেঁচে ফেলেছে, তাই না? ছেঁচে ফেলেছে। আর তারপরটা কি? বিরিয়ানি, মোগলাই, কাবাব সরিয়ে বাটিতে রাখো। ওকে, এই হচ্ছে আমাদের কাহিনী। হ্যাঁ, তো এখন কোনটার মধ্যে, এর মধ্যে হঠাৎ করে একটা স্ট্রনশিয়াম ঢুকাই দিছে এই জায়গায়। ওকে, কোনো অসুবিধা নেই, আমার এই মৌলগুলো নিয়ে কাজ করতে হবে। সরি, এই যে কোনটা বলছে এখানে? ম্যাগনেসিয়াম, আচ্ছা, তারপর অ্যালুমিনিয়াম, তারপর সিলিকন, তারপরে ফসফরাস, তারপর হচ্ছে সালফার।
সো আমার টার্গেট হচ্ছে সিলিকন, টার্গেট হচ্ছে ফসফরাস, টার্গেট হচ্ছে সালফার, আর টার্গেট হচ্ছে স্ট্রনশিয়াম। আমি জাস্ট বোঝানোর চেষ্টা করতেছি বলছো নিচের কোনটির তড়িৎ ঋণাত্মকতা সব থেকে বেশি। তো দেখো আমরা কি জানি, একই পর্যায়ে বাম থেকে ডানে গেলে বাড়ে, এটা আমরা জানি। কি বলো তো, বাম থেকে ডানে গেলে বাড়ে, এটা তুমি জানো, বাম থেকে ডানে গেলে বাড়ে, তাই না? আবার তুমি এটাও জানো, উপর থেকে নিচে গেলে তড়িৎ ঋণাত্মকতার ক্ষেত্রে কি হয়, উপর থেকে নিচে গেলে কমে, উপর থেকে নিচে গেলে কমে। এখন তুমি কিন্তু অলরেডি জানো যে আমার বেরিলিয়ামের তড়িৎ ঋণাত্মকতার মান হচ্ছে 1.5, ম্যাগনেসিয়ামেরটা জানো 1.2। তাহলে দেখো ক্যালসিয়াম স্ট্রনশিয়াম এগুলোর মান কেমন হবে, এই মানগুলা কিন্তু আরও অনেক কম হবে, মানে 1.1, সাপোজ এটার মান হবে 1 বা 0.9, হোয়াট এভার ইট ইজ, মানে 1.5 1.2, তার মানে নিশ্চিত এটার মান আরও অনেক কম। আবার আমরা জানি বাম থেকে ডানে গেলে বাড়ে। তো তোমরা এটা জানো সোডিয়ামের জন্য কত, 0.9, প্লাস 3.3 থিওরি, অ্যালুমিনিয়ামের 1.5, সিলিকনের 1.8, ফসফরাসেরটা তোমরা জানো হাইড্রোজেনের সমান 2.1, সালফারেরটা তোমরা জানো কার্বনের সমান 2.5। তাহলে এখন তুমি বলো এগুলার মধ্যে সবচেয়ে বেশি তড়িৎ ঋণাত্মকতা কার? সবচেয়ে বেশি দেখো এটার 1.5, এটার 1.2, ক্যালসিয়াম এবং স্ট্রনশিয়াম। মেন গ্যাঞ্জাম কারা নিয়ে, মেন গ্যাঞ্জাম হচ্ছে স্ট্রনশিয়াম রে নিয়ে, এদের মধ্যে গ্যাঞ্জাম নাই। এগুলোর তো আমরা পর্যায়ভিত্তিক একই পর্যায়ে আসতে পর্যায়ভিত্তিকভাবেই বলে তুলতে পারতেছি। কনফিউশনটা কেন তৈরি হয়েছে, বিকজ অফ স্ট্রনশিয়াম। স্ট্রনশিয়ামটা অন্য একটা জায়গার অন্য একটা মৌল, এত কঠিন সাধারণত তোমাদের দিবে না একাডেমিকে, তারপরও এটা দিয়েছে। তো আমি কনসেপ্টটা বুঝাইতেছি তোমাকে, তুমি দেখো তুমি কিন্তু এদের মধ্যে জানো সালফারেরটা বেশি, কনফিউশন সালফারের বেশি না স্ট্রনশিয়ামের বেশি। তো তুমি তো জানো একই গ্রুপের উপর থেকে নিচে গেলে কমে, দ্যাট মিনস কি স্ট্রনশিয়ামের 2.5, এটার 1.5 সবচেয়ে বেশি, মানে এই গ্রুপে 1.5, তারপর হবে 1.2, তারপরটা আরও কম, নিচের দিকে গেলে কমে। সো কোনোভাবেই এই সালফারের থেকে স্ট্রনশিয়ামেরটা বেশি না। তাহলে আমার অ্যান্সারটা কী হবে, সালফার। সো অ্যান্সার হচ্ছে আমাদের ডি। অ্যান্সার কী বলো তো, ডি। ক্লিয়ার? ক্লিয়ার? ওকে, অ্যান্সার কী হবে বলো তো, ডি। হ্যাঁ, ওকে ফাইন। তো এই হচ্ছে আমাদের কাহিনী। আশা করি তোমরা সবাই বুঝতে পারতেছো যে কিভাবে একটা প্রবলেম আসলে আমরা সেখান থেকে অ্যাপ্রোচ করব, মানে সেখানকার অ্যাপ্রোচটা কিভাবে হবে। তো মানে সবসময় দেখে মুখস্থ অ্যান্সার বসাবো না, একটু চিন্তা করবা ফার্স্টের দিকে যখন কোনো একটা প্রবলেম সলভ করা শুরু করবা, তখন এইভাবে নিজে নিজে চিন্তা করবা, দেন আস্তে আস্তে দেখবা তুমি প্রো হয়ে গেছো। তো এই হচ্ছে কাহিনী। এবার চলো আমরা আমরা যদি এইভাবে এক একটা টপিক পড়ার পরে সেই টপিকের উপর আমরা যদি আসলে প্র্যাকটিস না করি তাহলে আসলে সমস্যা। তো আমাদের এরকম আমরা কিন্তু প্রতিটা টপিকের সাথে সাথে অনেক প্রচুর পরিমাণে প্র্যাকটিস করি, দ্যাটস ওয়াই আমাদের কনসেপ্টগুলো একদম ঝালাপালা হয়ে যায়। চলো এরপরটা দেখি, কার্বন, নাইট্রোজেন, সিলিকন, ফসফরাস মৌলগুলোর মধ্যে তড়িৎ ঋণাত্মকতা বৃদ্ধির সঠিক ক্রম কোনটা? তো দেখো এইখানে যে মৌলগুলো আছে কার্বন, নাইট্রোজেন, সিলিকন, ফসফরাস, এদের প্রত্যেকের তড়িৎ ঋণাত্মকতার মান ডিরেক্টলি আমার মুখস্থই আছে। আমরা জানি কার্বনের 2.5, নাইট্রোজেনের কত বলো তো ভাইয়ারা, এই ভাইয়ারা বলতো নাইট্রোজেনের কত, 3.0, সিলিকনের হচ্ছে 1.8, এই ফসফরাসের কত 2.1 হাইড্রোজেনের সমান। সো তাহলে আবার সিকোয়েন্সটা কী হবে, মৌলগুলো তড়িৎ ঋণাত্মকতার বৃদ্ধির সঠিক ক্রম। বৃদ্ধির সঠিক ক্রম মানে হচ্ছে ছোটো থেকে বড়, দ্যাট মিনস সিলিকন থেকে ফসফরাস, ফসফরাসের থেকে কার্বন, কার্বনের থেকে নাইট্রোজেন। সো দিস উইল বি আওয়ার সিকোয়েন্স, সিলিকন থেকে ফসফরাস, ফসফরাসের থেকে কার্বন, কার্বনের থেকে নাইট্রোজেন। ঠিক আছে, ওকে। তাহলে এবার তোমরা আমাকে বলো ভাইয়া, তোমরা আমাকে বলো তাহলে অ্যান্সারটা কি? অ্যান্সারটা হচ্ছে সি, এ বি সি, সি 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 সি, এটাও সি, এটার উত্তরও কী হবে, সি 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 সি। চলো তারপরটা, তড়িৎ ঋণাত্মকতার কোন ক্রমটি সঠিক? তড়িৎ ঋণাত্মকতার কোন ক্রমটি সঠিক? আচ্ছা চলো দেখি আমরা আমাদের তড়িৎ ঋণাত্মকতার কোন ক্রমটি সঠিক। এখানে বলছে ফসফরাসেরটা অ্যালুমিনিয়ামের থেকে বেশি, আবার অ্যালুমিনিয়াম নাকি হচ্ছে সিলিকনের থেকে বেশি। তো তুমি যে কোনো মানে সবগুলো মিলানোর দরকার নেই, এরকম যখন সিকোয়েন্সিয়ালি থাকবে, এরকম যখন সিকোয়েন্সিয়াল, দেখো এখন কিন্তু একটু খেয়াল করো, আগে মৌলগুলো দিয়ে দিচ্ছে, একটু খেয়াল করো, আগের বার আমার মৌলগুলোকে দিয়ে দিছে, তো মৌলগুলোকে দেওয়া আছে বলে আমি নিজে আগে সিকোয়েন্স বের করে নিছি, তারপর অপশনের সাথে মিলাইছি। এখানে দেখো
এইখানে কিন্তু আমার কোনো মৌলগুলোকে আগে দেওয়া নাই, আমাকে বলছে নিচের কোন ক্রমটি সঠিক। তো এই ধরনের কোশ্চেনগুলা আমাদের অ্যাডমিশনে প্রচুর আসে, এবং এগুলোর জন্য তুমি যেটা করবা সর্বপ্রথম, এগুলোর জন্য তুমি যেটা করবা, তোমার কাজ হবে ফার্স্টে একদম প্রথম কাজ হচ্ছে তুমি প্রথম জোড়াটাকে মিলাবা, যে প্রথম জোড়াটা ঠিক আছে কিনা। যদি প্রথম জোড়া ঠিক থাকে তাহলে পরের দিকে যাবা, ঠিক আছে, আগে না। তো প্রথমেই আসো, এখানে বলছে কার্বনের তড়িৎ ঋণাত্মকতা নাকি অক্সিজেনের থেকে বেশি। তোমরা বলো তো কি ঠিক না ভুল? কার্বনের তড়িৎ ঋণাত্মকতা অক্সিজেনের থেকে বেশি। প্রথমটা মানে প্রথম জোড়াটাকে নিয়ে কাজ করবা, পরের চিন্তা পরে, প্রথম জোড়াটা নিয়ে কাজ করবা। বলো কার্বনের তড়িৎ ঋণাত্মকতা অক্সিজেনের থেকে বেশি, এটা কি ঠিক না ভুল? ঠিক না ভুল? ভুল। তাহলে এটা কিন্তু ভুল, তাহলে কোনো কথা হবে না, এটা আমাদের ভুল। কারণ আমরা জানি সবচেয়ে বেশি তড়িৎ ঋণাত্মক মৌলকে ফ্লোরিন, তারপরে অক্সিজেন, তারপরে নাইট্রোজেন। আর কইছে কার্বন নাকি অক্সিজেনের থেকে বেশি, এটা হইতে পারে না। আচ্ছা, এরপরে দেখো অক্সিজেন ইজ গ্রেটার দেন ফ্লোরিন। বলো, তোমরা বলো এইটা কি সম্ভব? অক্সিজেনের তড়িৎ ঋণাত্মকতা ফ্লোরিনের থেকে বেশি, এটা কি সম্ভব? সম্ভব না। তাহলে এটাও কিন্তু ভুল, সবচেয়ে বেশি তড়িৎ ঋণাত্মক মৌলই হচ্ছে ফ্লোরিন। ওকে, আচ্ছা এবার আসো, ফসফরাস অ্যালুমিনিয়ামের থেকে বেশি, ফসফরাস অ্যালুমিনিয়ামের থেকে বেশি। ওকে, তো এটা কি সত্যি? এটা কি সত্যি? হ্যাঁ, এটা সত্যি। ফসফরাস অ্যালুমিনিয়ামের থেকে বেশি, এটা কি সত্যি? ইয়েস, এটা কিন্তু সত্যি। কেমনে এটা সত্যি হইলো ফসফরাস অ্যালুমিনিয়ামের থেকে বেশি? কারণ এরা একই পর্যায়ে, এরা একই পর্যায়ের মৌল। এরা কি মৌল বলো তো? একই পর্যায়ের মৌল। একই পর্যায়ে বাম থেকে ডানে গেলে কি হয়? আর তড়িৎ ঋণাত্মকতার মান বাড়ে, তড়িৎ ঋণাত্মকতার মান বাড়ে। তাহলে দেখো এই যে একটু আগে দেখা আসছি আমরা এগুলা, এই যে একটু আগে দেখাচ্ছি, দেখো এই যে ফসফরাস সিলিকনের থেকে ফসফরাসের বেশি, তাই না? অ্যালুমিনিয়ামের থেকে সিলিকনের বেশি। তো একই পর্যায়ে বাম থেকে ডানে গেলে বাড়ে। তো হ্যাঁ, ঠিক আছে। এবং এই জায়গায় দেখো কি বলছে, একটু আমি যদি খেয়াল করি, তুমি একটু দেখো এখানে কি বলছে। আমরা জানি এই যে সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, সিলিকন, ফসফরাস, সালফার, ক্লোরিন। তো তুমি কিন্তু এটা জানো একই পর্যায়ে বাম থেকে ডানে গেলে বাড়ে, অ্যান্ড দেয়ার ইজ নো এক্সেপশন, দেয়ার ইজ নো এক্সেপশন। তাহলে ফসফরাসেরটা অ্যালুমিনিয়ামের থেকে বেশি ট্রু। আবার অ্যালুমিনিয়াম নাকি সিলিকনের থেকে বেশি। দেখো যেহেতু প্রথমটা ঠিক হয়ে গেছে, এবার তুমি পরেরটাতে যাবা। যেহেতু প্রথমটা ঠিক, এবার তুমি কি করবা? পরেরটাতে যাবা। তো প্রথমটা ঠিক হওয়ার কারণে এবার আমরা পরেরটা দেখব। পরেরটা দেখব কেন এটা করাইতেছি এইভাবে, একটু চিন্তা করো। এবং পরেরটা কি ঠিক? না, পরেরটা ভুল। অ্যালুমিনিয়াম কি সিলিকনের থেকে বেশি? না। দেখো অ্যালুমিনিয়াম কিন্তু সিলিকনের থেকে কম। তো প্রথম পেয়ার ঠিক আছে, আমি বুঝলাম যে আচ্ছা ঠিক আছে, এটা মনে হবে উত্তর। যদি প্রথম পেয়ার ঠিক থাকে তাইলে পরের পেয়ারের দিকে যাবা। এটা কেন করাচ্ছি? কারণ একটু পরে বুঝতে পারবা এই ম্যাজিকটা অনেক, মানে এটা একটা ম্যাজিকের মতো কাজ করবে একটু পরে। এই কনসেপ্টটা যে শিখাইলাম, এই কনসেপ্টটা একটু পরে ম্যাজিকের মতো কাজ করবে। যদি এরকম কখনো সিকোয়েন্স বের করতে বলে, অলওয়েজ খালি ফার্স্টের পেয়ার নিয়ে কাজ করবি। ফার্স্টের পেয়ার মিলে গেলে তারপরে সেকেন্ডের দিকে যাবে, এটা তোর সময় অনেক সেভ হবে। ওকে ফাইন, এবার আসো তারপরটা। ফ্লোরিন ক্লোরিনের থেকে বেশি, হ্যাঁ এটা ট্রু। ফ্লোরিন ক্লোরিনের থেকে বেশি, ইয়েস দিস ওয়ান ইজ ট্রু। তারপরে ক্লোরিন আবার সালফারের থেকে বেশি, অবশ্যই। ক্লোরিনের মান হচ্ছে 3, সালফারের মান হচ্ছে 2.1, অবশ্যই। সো দিস ওয়ান ইজ অলসো ট্রু। সো আওয়ার অ্যান্সার ইজ ডি। আওয়ার অ্যান্সার ইজ ডি। ডি হবে উত্তর। উত্তর হবে আমাদের ডি। ক্লিয়ার? উত্তর হবে কি? ডি। ফ্লোরিন ক্লোরিনের থেকে বেশি, ক্লোরিন সালফারের থেকে বেশি, হ্যাঁ দুইটি ট্রু। ওকে, সালফারের কত বলো তো? সালফারের হচ্ছে আমাদের 2.5, ক্লোরিনের কত? 3, ফ্লোরিনের কত? 4। ওকে ফাইন, চলো। তড়িৎ ঋণাত্মকতার সঠিক ক্রম কোনটি? তড়িৎ ঋণাত্মকতার সঠিক ক্রম কোনটি? কার্বন গ্রেটার দেন নাইট্রোজেন, স্ট্রনশিয়াম গ্রেটার দেন ক্যালসিয়াম, ফসফরাস গ্রেটার দেন সিলিকন, ব্রোমিন গ্রেটার দেন ক্লোরিন। একই গ্রুপে উপর থেকে নিচে গেলে ক্রমে, সো এরা ভুল। কার্বনেট নাইট্রোজেনের বেশি, ভুল ভুল ভুল। একই পর্যায়ে বাম থেকে ডানে গেলে বাড়ে, সো ফসফরাসেরটা সিলিকনের থেকে বেশি। ফসফরাসের হচ্ছে আমার 2.1, সিলিকনের কত বলো তো? ফসফরাসের 2.1 আর সিলিকনের কত? 1.8। 1.8, ডি, অ্যাগেইন ডি, অ্যাগেইন ডি। ডি হবে উত্তর। বলো তো স্ট্রনশিয়াম আর ক্যালসিয়াম কেন হলো না একই গ্রুপে? একই গ্রুপে উপর থেকে নিচে গেলে কমে। তো ক্যালসিয়ামের বেশি হবে, স্ট্রনশিয়ামের কম হবে। আর এরা বলছে স্ট্রনশিয়ামের বেশি, ক্যালসিয়ামের নেই কম। যাই হোক, চলো তারপরটা। নিজের কোন মৌলটি সবচেয়ে বেশি তড়িৎ ধনাত্মক? বলো তো এখানে কোনটা সবচেয়ে বেশি তড়িৎ ধনাত্মক? নিচের কোন মৌলটি সবচেয়ে বেশি তড়িৎ ঋণাত্মক বলে নাই, বসে তড়িৎ ধনাত্মক?
কোন মৌলটি সবচেয়ে বেশি তড়িৎ ধনাত্মক? তো তড়িৎ ধনাত্মক মানে কি? তড়িৎ ধনাত্মক মানে কি? মানে যেটা তড়িৎ ঋণাত্মকতা সবচেয়ে কম। দেখি এটা তোমরা উত্তর দিতে পারো কিনা, বলো দেখি তোমরা উত্তর দিতে পারো কিনা। নিচের কোন মৌলটি সবচেয়ে বেশি তড়িৎ ধনাত্মক? কে সবচেয়ে বেশি তড়িৎ ধনাত্মক? এইখানে তড়িৎ ধনাত্মক কথাটার মানে কি? তড়িৎ ধনাত্মক কথাটার মানে হচ্ছে যে যাদের তড়িৎ ঋণাত্মকতার মান সব থেকে কম। বলো তো কোন গ্রুপের মৌলগুলার